নমস্কার বন্ধুরা, অডিও বুক বাই রমি চ্যানেলে আপনাদের সকলকেই অনেক স্বাগত। আমি ধারাবাহিকভাবে পড়ছি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল হাউস সিরিজের 7 নম্বর বই লিটল টাউন অন দ্য প্রেরি। আজ পড়ব এই দ্বিতীয় পর্ব। আসুন তবে শুরু করি লরা ইঙ্গেলস ওয়াইল্ডারের লিটল টাউন অন দ্য প্রেরি গল্পের দ্বিতীয় পর্ব। স্কুল শুরু হওয়ার প্রথম দিনে বই, খাতা আর টিফিন বাটি নিয়ে রওনা হলো লরা আর ক্যারি শহরের পথে। মিস ওয়াইল্ডার কেমন টিচার কে জানে, বলল ক্যারি। ভালো হলেই বাঁচা যায়, তোমার কি মনে হয়? বাবার ধারণা ভালো হবে, বলল লরা। স্কুল বোর্ডের মেম্বার হিসেবে ভালো টিচার বাছাই করার দায়িত্ব ছিল বাবারই ওপরে। অবশ্য মহিলা ওয়াইল্ডারদের বোন বলেও হয়তো টিচারিটা পেয়ে থাকতে পারেন। ওই অপূর্ব সুন্দর বাদামি ঘোড়া দুটোর কথা মনে আছে তো তোমার? ভাইয়ের সুন্দর ঘোড়া থাকলে তো আর বোনেদের স্বভাব মিষ্টি হয়ে যায় না ক্যারি। তবে আশা করছি মহিলা ভালোই হবেন। সার্টিফিকেট যখন আছে তখন ধরে নেওয়া যায় ভালোই পড়াবেন, মন্তব্য করলো লরা। শহরটা আগের চেয়ে অনেক বড় হয়েছে। রাস্তার দুপাশে বাড়িঘর উঠেছে মেলা। একটা লেভারি স্টেবল হয়েছে, নতুন গ্রেন এলিভেটর হয়েছে রেল লাইনের ওপারে। পশ্চিমে মোড় দিয়ে দ্বিতীয় রাস্তায় পড়ল ওরা। ওখান থেকেই দেখা যায় স্কুল ঘর ছাড়িয়ে প্রেরির এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বেশ কয়েকটা কুটির তৈরি হয়েছে, অর্থাৎ আরও হোমস্টেডার এসেছে। একটা ঘুম ভাঙানোর মেশিন খটাখট শব্দ চলেছে রেল লাইনের ধরে। নতুন একটা গির্জা তৈরি হচ্ছে, লোকজন কাজ করছে সেখানে। স্কুলের দরজার সামনে নতুন মুখের ভিড়। অত্যন্ত 20-10 জোড়া অপরিচিত চোখ তাকিয়ে রয়েছে ওদের দিকে। অস্বস্তি বোধ করছে লরা, কিন্তু সে ভাবটা প্রকাশ পেতে দিল না। সাহস করে এগিয়ে গেল সামনে। হঠাৎ সিঁড়ির ধাপে দেখতে পেল লরা মেরি পাওয়ার আর মিনি জনসনকে। ওকে দেখেই খুশি হয়ে চেঁচিয়ে উঠল মেরি পাওয়ার, এই যে লরা ইঙ্গেলস, কেমন আছো? মেরি জনসনের মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল লরাকে দেখে। খুব ভালো লাগলো লরার, কৃতজ্ঞ বোধ করলো ওদের প্রতি। আমরা আমাদের সিট বেছে নিয়েছি, বলল মিনি। তুমি আমাদের পাশেই বসো না লরা। একসঙ্গে স্কুলে ঢুকলো এবার ওরা। দেয়ালের সঙ্গে লাগানো সবচেয়ে পিছনের ডেস্কে মেয়েদের দিকটায় মিনি আর মেরির বই রাখা। লরা বসলো ওদের পাশে দ্বিতীয় সারির ডেস্কে। ক্যারিকে অবশ্য ছোট্ট মেয়েদের সাথে সামনের দিকে একটা ডেস্ক বেছে নিতে হলো। ঘন্টা হাতে নিয়ে মিস ওয়াইল্ডার এলেন। সুন্দর, আধুনিক, রুচিসম্মত পোশাক পরেছেন। ঘন কালো চুল মহিলার, চোখ দুটো ধূসর, দেখে মনে হলো সুন্দর মনের মানুষ। মেয়েরা, তোমরা যে যার জায়গা পছন্দ করে নিয়েছো তাই না? মধুর হেসে বললেন তিনি। হ্যাঁ ম্যাম, লাজুক ভঙ্গিতে বলল মিনি। কিন্তু মেরি পাওয়ার একটু হেসে বলল, আমি মেরি পাওয়ার, এ হচ্ছে মিনি জনসন আর ও লরা ইঙ্গেলস। আমরা এই সিটেই বসতে চাই, আপনিও অনুমতি দিলে। বেশ, তো তোমরা ওই সিটেই বসতে পারো, বললেন মিস ওয়াইল্ডার প্রসন্ন ভঙ্গিতে। এবার দরজার কাছে গিয়ে বেল বাজিয়ে সবাইকে ডাকলেন তিনি। হুড়মুড় করে ঢুকলো ছাত্রছাত্রী। মুহূর্তেই প্রায় ভর্তি হয়ে গেল ক্লাসরুম। মেয়েদের দিকে মাত্র একটা ডেস্ক খালি থাকলো, ছেলেদের দিকে অবশ্য পেছনের ডেস্কগুলো খালিই থাকলো। বড় ছেলেরা একজনও আসেনি বলে। সবাই ওরা এখন নিজ নিজ খামারের কাজে ব্যস্ত, শীতের আগে আসতে পারবে না স্কুলে। লরা দেখলো ক্যারি বসেছে ম্যামি বিওয়ার্ডসের সঙ্গে। বেশ হাসি খুশি দেখাচ্ছে ওকে। হঠাৎ একটা নতুন মেয়ের উপর চোখ পড়ল লরার। দুই সারি ডেস্কের মাঝখানে দাঁড়িয়ে বিব্রত ভঙ্গিতে ইতস্তত করছে। লরারই সমবয়সী হবে মেয়েটা। একই রকম লাজুক, হালকা পাতলা গড়ন, ছোটখাটো চেহারা, ছোট্ট গোল মুখে বড় বড় নিরীহ চোখ দুটো, কালো কোকড়া চুল। অস্বস্তি, ভয় আর লজ্জায় লাল হয়ে আছে মুখটা। অনিশ্চিত ভঙ্গিতে লরার দিকে চাইল মেয়েটা। লরা পাশে না নিলে ওকে অন্য ডেস্কে একা বসতে হবে। মেয়েটির দিকে চেয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলো লরা। পাশের খালি সিটে চাপড় দিয়ে ইশারায় ডাকলো ওকে। হেসে উঠল মেয়েটার চোখ দুটো। ডেস্কে বই রেখে বসলো লরার পাশে। মিস ওয়াইল্ডার ঘুরে ঘুরে ছাত্রছাত্রীদের নাম লিখে নিলেন একটা রেকর্ড বইয়ে। পাশের মেয়েটি বলল, ও আসল নাম হলো আইডি রাইট, কিন্তু ওকে ডাকা হয় আইডা ব্রাউন বলে।
রেভারেন্ড ও মিসেস ব্রাউনের পালিতা কন্যাও। রেভারেন্ড ব্রাউন এই শহরের গির্জায় পুরোহিতের দায়িত্ব নিয়ে নতুন এসেছেন। লরার বাবা মা ব্যাপারটা পছন্দ করেননি। তারা আশা করেছিলেন রেভারেন্ড অ্যালডেনকেই পাঠানো হবে এখানে, কিন্তু ইনি ধরপাকড় করে আগেই চলে এসেছেন। বাবা মা ওর বাবাকে অপছন্দ করলেও মেয়েটাকে লরার কিন্তু খুব পছন্দ হলো। মিস ওয়াইল্ডার তার ডেস্কে রেকর্ড বইটা রেখে ক্লাসের কাজ শুরু করতে যাবেন, এমনি সময় খুলে গেল ক্লাসরুমের দরজা। প্রথম দিনেই কে দেরি করে এলেও দেখার জন্য সবাই তাকালো ওর দিকে। তাজ্জব হয়ে গেল লরা। মেয়েটা সেই প্লাম ক্রিকের সেই অহংকারী নেলি অলসন। লরার চেয়ে বেশ অনেকটা লম্বা হয়ে গেছে নেলি এখন, কিন্তু সেই নাক উঁচু ভঙ্গি, গর্বিত চেহারা, নাকের কাছে বসানো ছোট ছোট চোখ সহজেই ভুলবার নয়। প্লাম ক্রিকে থাকতে বারবার গাইয়া বলে অপমান করেছে ও লরা আর মেরিকে। মার সঙ্গে দুর্ব্যবহার করেছে, বাবার সম্পর্কে বাজে কথা বলেছে, ওদের প্রিয় বুলডগ জ্যাককে অকারণেই দূর করেছে। দেরি করে এসেছে, কিন্তু এমন ভঙ্গিতে দরজায় দাঁড়িয়ে আছে যেন এমন নোংরা স্কুল ও জীবনে দেখেনি। সাজ পোশাক ছোটবেলার মতোই ঝলমলে দামি, কোকড়া সোনালি চুল মাথার পেছনে ফ্রেঞ্চ নটে বাঁধা, মাথাটা একটু পেছনে হেলিয়ে নাকের দুপাশ দিয়ে তিরস্কারের ভঙ্গিতে দেখছে সবাইকে। পেছনে একটা সিট পেলে ভালো হয়, বলল সে মিস ওয়াইল্ডারের দিকে চেয়ে। তারপর ভুরু কুচকে তাকালো লরার দিকে। লরার মনে হলো ও মনে মনে বলছে, ভাগো এখান থেকে, আমি বসবো ওই সিটে। নিজের সিটে আরো জাঁকিয়ে বসলো লরা। তারপর চোখ সরু করে চেয়ে রইল নেলির দিকে। সবাই চেয়ে রয়েছে মিস ওয়াইল্ডার কি করেন দেখবে। বিব্রত ভঙ্গিতে একটু কাশলেন তিনি। তীব্র দৃষ্টিতে চেয়ে রইল লরা নেলির চোখে চোখে, যতক্ষণ না নেলি চোখ সরালো। এবার মিনি জনসনের দিকে চাইল নেলি। মাথা ঝাঁকিয়ে সেদিকে ইঙ্গিত করে বলল, ওই সিটটা হলেও চলবে। যদিও মিনিকে আগেই কথা দিয়েছিল তিনি, তবুও মিস ওয়াইল্ডার ওকে জিজ্ঞাসা করলেন, মিনি, তোমার সিটটা কি বদল করবে? অনুচ্ছা সত্ত্বেও মৃদু কণ্ঠে বলল মিনি, হ্যাঁ ম্যাম। ধীর ভঙ্গিতে বইপত্র গুছিয়ে নিয়ে সামনের খালি ডেস্কটায় চলে গেল। যেমন ছিল তেমনি বসে থাকলো মেরি পাওয়ার। নেলি যে মিনির জায়গায় যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেদিকে যেন লক্ষ্যই নেই। নেলিও ঠায় দাঁড়িয়ে রইল। ওপাশ দিয়ে ঘুরে মিনির সিটে বসতে হলে যেন হেরে যাবে ও, আর সবাই তথ্যস্থ হয়ে ওর সুবিধা করে না দিলে ওর মান বজায় থাকে না। দ্বিতীয়বার নিজের অবিবেচনার পরিচয় দিলেন মিস ওয়াইল্ডার। মেরিকে বললেন, মেরি, তুমি এবার সরে নতুন মেয়েটাকে জায়গা করে দিলেই আমরা লেখাপড়ার কাজ শুরু করতে পারি। উঠে দাঁড়ালো মেরি। আমি বরং মিনির সঙ্গে গিয়ে বসি। ক্লাসের সবচেয়ে ভালো সিটটায় একা বসতে পেরে হাসি ফুটল নেলির মুখে। রেকর্ড বইয়ে নাম লেখার সময় জানা গেল নেলির বাবা শহরের উত্তরে জমি ক্লেম করেছেন, ওখানেই থাকে ওরা। তার মানে এখন নেলিকেই গাইয়া বলা যায়। আর যেহেতু শীতে শহরে চলে এসেছে লরারা, তাই ওরা এখন শহুরে। হাসি হাসি মুখে এবার লম্বা একটা বক্তৃতা দিলেন মিস ওয়াইল্ডার। এখন থেকে কেউ কোনো দুষ্টুমি করবে না, অন্যায় করবে না, স্বার্থপর হবে না, সবাই সবাইকে ভালোবাসবে। এই সুখী স্কুলে কখনো কাউকে শাস্তি দেওয়ার প্রয়োজনই যেন না পড়ে। আমরা সবাই সবার বন্ধু ইত্যাদি বলে সবাইকে অস্বস্তির মধ্যে ফেলে দিলেন তিনি। বক্তৃতা শেষ করে ওদেরকে পড়ায় মন দিতে বলায় হাঁপ ছেড়ে বাঁচল যেন সবাই। তবে সেদিন সকালে পড়াশোনা তেমন একটা হলো না। কে কোন ক্লাসের উপযুক্ত সেটা বুঝে নিতেই টিফিনের সময় পার হয়ে গেল। খাওয়ার পর বাকি সময়টুকু পরস্পরকে চেনা জানার কাজে ব্যয় করলো সবাই। দেখা গেল লরার অনুমান ঠিকই ছিল। অত্যন্ত মিশুকে ও নিরহংকার মানুষ আইডা। বলল, আমি পালিতা মেয়ে, একটা হোম থেকে আমাকে গ্রহণ করেছে আমার পালক মা, খুব ভালোবাসে আমাকে। ভালো লাগছিল বলেই তো তোমাকে নিয়েছিলেন উনি, নিশ্চয়ই খুব ফুটফুটে ছিলে, ভালো না লাগলে উপায় ছিল না ওর, হেসে বলল লরা। কিন্তু সবার সব মনোযোগ নিজের দিকে টেনে রাখতে চাইল নেলি। বলল, আমরা তো পূবের মানুষ, এই রুক্ষ দেশ আর কর্কশ মানুষের মাঝে কতদিন টিকতে পারবো জানি না। কিসের পূব? লরা বলে উঠল, পশ্চিম মিনেসোটা থেকে এসেছো তুমি, ওটা পূব হলো? ও, ওখানে তো মাত্র অল্প কিছুদিনের জন্যই ছিলাম আমরা।
হাতের ঝাপটায় মিনেসোটাকে উড়িয়ে দিল নেলি। আসলে আমরা নিউ ইয়র্ক স্টেটের লোক, সবাই আমরা পূব থেকে এসেছি, কেউ ছিলাম না পশ্চিমে, বলল মেরি পাওয়ার। চলো বাইরে রোদে গিয়ে দাঁড়াই। ওমা কেন, কখনো না, প্রায় আঁতকে উঠল নেলি। বলো কি, গায়ের রং জ্বলে যাবে না? আমাদের ওখানে ভদ্রমহিলারা হাতের আঙুল নরম আর গায়ের চামড়া পরিষ্কার রাখে। বাড়ি গিয়ে নেলির সব কথা বলল লরা মা বাবাকে। টিচারের অন্যায়ের কথা বলতে গিয়ে বকা খেলেও মার কাছে। বাবা বলল, ওয়েলসনরা নিউ ইয়র্ক স্টেটের লোক যদি হয়ও তাতে বড়াই করার কি আছে, আমি বুঝলাম না। লরার মনে পড়ল বাবাও ছোটবেলায় নিউ ইয়র্ক স্টেটেই ছিল। কি করে জানি মিনেসোটাতে যা ছিল সব খুইয়ে ফেলেছে ওলসন। কিচ্ছু নেই ওর এখন এই ক্লেমটা ছাড়া। শুনেছি যতদিন ফসল না হয় ততদিন আত্মীয় স্বজনের বদান্যতায় চলতে হচ্ছে ওকে। আমার মনে হয় সব হারানোর পরে বড়াই করে ক্ষতিটা পুষিয়ে নেওয়ারই চেষ্টা করছে মেয়েটা। তুমি ওর কথায় কান দিও না, খারাপ লাগবে। ঘুমোতে গিয়ে মনে মনে বলল লরা, আমি ভালো হয়ে চলবো, নেলির মতন থাকবো না, আমি ভালো হয়ে চলবো। ও ওর মতন থাক, আমি আমার মতন থাকবো। গোটা শরৎকালটা ব্যস্ততার মধ্যে কাটল লরা আর ক্যারির। সকালে উঠে ঘরের কাজ সেরে কোনো মতে নাস্তা খেয়ে স্কুলের পোশাক পরে নিয়ে টিফিন বাটি হাতে ছুটেছে স্কুলের পথে। বিকেলে বাড়ি ফিরে আবার ঘরের কাজ সেরে পড়তে বসা, দম ফেলবার ফুরসত নেই। শনিবার কাটে ওদের শহরে চলে যাওয়ার প্রস্তুতির কাছে। লরা আর ক্যারি আলু তোলে, শালগমের উপরের অংশ কেটে ওয়াগনে তোলে, গাজর বিট আর পেঁয়াজ তলায় সাহায্য করে বাবাকে, টমেটো আর গ্রাউন্ড চেরি তুলে জড়ো করে শহরে নেওয়ার জন্য। আমাদের যা যা প্রয়োজন সব নিয়ে যাব আমরা এবার শহরে। আবার তুষার ঝড়ের খপ্পরে আর পড়তে চাই না, একদিন হাসতে হাসতে বলল বাবা। অন্তত এই দুর্বল বাড়িতে ঝড়ের কবলে পড়া তো চলবেই না। এবার কিন্তু অত শীত পড়বে বলে মনে হয় না, বলল লরা। হ্যাঁ, আমারও তাই মনে হয়, বলল বাবা। কিন্তু তাই বলে তো আর গতবারের মতন অপ্রস্তুত অবস্থায় পড়লে চলবে না, আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। সময় থাকতে সব সারিয়ে নিল বাবা শহরের বাড়িতে। মাকে সাহায্য করলো লরা আর ক্যারি জিনিসপত্র বাঁধা ছাদার কাজে। পরদিন স্কুল শেষে ক্লেইম পর্যন্ত হাঁটতে হবে না আর ওদের। বাবা মা চলে এসেছে শহরের বাড়িতে। সব কিছু গুছিয়ে ফেলেছে মা একাই, মেয়েদের জন্য কোনো কাজ আর ফেলে রাখেননি। মাঝে মাঝে মেরির অভাব কাঁটার মতন খচখচ করে লরার বুকে, কিন্তু করার কিচ্ছু নেই। মেরি আছে এখন মনের অন্তরে। এতদিনের আশা পূরণ হয়েছে ওর। লেখাপড়া শিখছে, আর্গান বাজানো শিখছে, হাতের কাজ শিখছে। টিচারেরা ওর প্রশংসায় পঞ্চমুখ। আস্তে ধীরে একটা ব্যাপার পরিষ্কার উপলব্ধি করছে লরা, বদলে যাচ্ছে মেরি। আগের সেই মেরিকে আর কোনো দিন পাবে না ও। ছুটি ছাটায় আসবে মেরি, এক বিছানায় পাশাপাশি ঘুমাবে হয়তো, কিন্তু এই দূরত্ব আর কমবে না। আলাদা একটা জগৎ তৈরি হচ্ছে মেরিকে ঘিরে, সেখানে আর লরার স্থান অতি নগণ্য হয়ে যাচ্ছে। লরা ভাবে হয়তো মা, ক্যারি, বাবা সবাই অনুভব করে মেরির অভাব। বুকের ভিতর হয়তো শূন্যতা বোধও করেন, কিন্তু কেউ কাউকে বলে না। খামারের বাড়িটার জন্য লরার মন খারাপ করে। ভোরে উঠে স্কুলের পথে হাঁটতে ওর খুব ভালো লাগতো। ক্যারির জন্য অবশ্য শহরের বাড়িটাই সুবিধে হয়েছে। খুবই দুর্বল আর রোগা হয়ে গেছে ও এখনো। গত শীতে দীর্ঘদিনের অপুষ্টি ওকে নরম করে ফেলেছিল, তার প্রভাব কাটিয়ে উঠতে পারেনি ও এখনো। ওরা ওর জন্য বেছে বেছে হালকা কাজ বরাদ্দ করে। মা ওর রুচি ফেরানোর জন্য নানা রকমের মজাদার রান্নার আয়োজন করে, কিন্তু তেমনই ফ্যাকাশে আর বয়সের তুলনায় ছোটখাটো রয়ে গেছে ও। ওর বই খাতা টিফিন সব বইতো লরা। তারপরেও 1 মাইল হাঁটতে গিয়ে ক্লান্তির শেষ সীমানায় পৌঁছে যেত ক্যারি। শহরে থাকতে ওর হাঁটার আর কষ্টই হবে না। স্কুল খুব ভালো লেগেছে লরার। সব ছাত্রছাত্রীর সঙ্গে পরিচয় হয়ে গেছে, বিশেষ করে আইডা, মেরি পাওয়ার আর মিনির সঙ্গে একবার গলাগলি ভাব হয়ে যায় ওর। বিরতি আর টিফিনের সময় এই কজনে জমে যায় আড্ডা।
সুন্দর রোদের দিনে ছেলেরা বল নিয়ে ক্যাচ ধরা খেলে সামনের মাঠে, কখনো স্কুল হাউসের দেয়ালে বল ছুঁড়ে মারে সবাই মিলে হুড়োহুড়ি করে ধরে সেটা। লড়াকে প্রায়ই সাদাসাদি করে ওরা, চলে এসো লড়া, এসো না খেলি, এসো না। এই বয়সে মাঠে দৌড়ঝাঁপ করলে মানুষ খারাপ বলে, কিন্তু লাফিয়ে উঠে বল ধরে আবার ছুঁড়ে মারতে লড়ার এত ভালো লাগে যে মাঝে মাঝেও নেমে পড়ে ওদের সঙ্গে। খেলতে গিয়ে ধাক্কা খেলে বা পড়ে গেলেও কখনো টু শব্দ করে না ও কারোর বিরুদ্ধে, তাই রীতিমতো শ্রদ্ধার প্রার্থী হয়ে দাঁড়িয়েছে ও ছোট ছেলেদের কাছে। একদিন শুনতে পেয়েছে লড়া ওর সম্পর্কে বন্ধুদের বলছে, চার্লি মেয়ে হলে কি হবে, লড়ার মধ্যে না কোনো ন্যাকামি নেই। কথাটা শুনে খুব ভালো লাগলো লড়ার। ওর দেখা দেখি মাঝে মাঝে আইডাও নেমে পড়ে মাঠে। মেরি আর মিনি না খেললে ওদের হাসি হাততালি আর বাহবা শুনে বোঝা যায় ওরাও এটাকে খারাপ চোখে দেখছে না। একমাত্র নেলি অনসন নাক উঁচু করে মুখ ফিরিয়ে নেয়। নেরিকে ওরা অনেক সেধেও কিছুতেই স্কুল হাউসের বাইরে নিতে পারে না। আইডা হাসে, ওর ভয় ওর নিউ ইয়র্ক স্টেট থেকে আনা ফর্সা চামড়াটা বোধহয় নষ্টই হয়ে যাবে। আরে না না, মাথা নাড়ে মেরি পাওয়ার, স্কুল থেকে বেরোয় না অন্য কারণে। মিস ওয়াইল্ডারের সঙ্গে খাতির করার তালে আছে ও, দেখোই না সারাক্ষণ ওর সঙ্গে কী সব গুজুর গুজুর করে। করুক, বলল মিনি জনসন, ওকে ছাড়াই চমৎকার সময় কাটাই আমরা আমাদের, বলো। মিস ওয়াইল্ডারও নিউ ইয়র্কের স্টেটে ছিলেন এক সময়, বলল লড়া। হয়তো তাই ওরা গল্প করে দুজনে। বাঁকা চোখে লড়ার দিকে অর্থপূর্ণ দৃষ্টি হানল মেরি পাওয়ার, মুখে হাসি। এ হাসির অর্থ বুঝল না লড়া। আমার কি মনে হয় জানো, জানতে চাইল মিনি। না তো কি, সবাই জিজ্ঞাসা করলো। মেরি তখনও হাসছে। আমার মনে হয় ওই সামনে যে দেখা যাচ্ছে সেটাই হলো নেরির টার্গেট। সবাই সামনে তাকিয়ে দেখলো ওয়াগন ট্র্যাক ধরে এগিয়ে আসছে বাদামি রঙের মর্গ্যান দুটো। ঝকঝকে নতুন একটা বাগিকে টেনে আনছে ওরা। সামনে গিয়ে টগবগিয়ে চললো ঘোড়াগুলো। তুমি বাউ করলে না কেন লড়া, জানতে চাইলো আইডা। কাকে? অবাক হয়ে গেল লড়া। কাকে বাউ করব? কেন? আমাদের সম্মানে হ্যাট তুললেন ভদ্রলোক, তুমি খেয়াল করোনি? এবার প্রশ্ন করলো মেরি। ঘোড়া আর বাগি দেখতে এমনই মগ্ন ছিল লড়া যে আর কিছুই চোখে পড়েনি ওর। আমি সত্যিই দুঃখিত, ইস, বলল লড়া। খেয়াল করলে কিন্তু নিশ্চয়ই বাউ করতাম। বড় বিশ্রী অভদ্রতা হয়ে গেল যে। কিন্তু কি আশ্চর্য, কবিতার মতন দেখো ঘোড়া দুটো, তাই না? তুমি দেখছো ঘোড়া, আর নেলি দেখছি কিন্তু ঘোড়ার মালিককে, বলল মিনি। ওর চাউনি দেখেই বুঝে ফেলেছি আমি, তখন বাগিটা ছিল না, এখন মনে হয় এবারে খেপে উঠবে ও। চৌখা জুলাইয়ে কত রকম বাগি ছিল, তাই না? বলল লড়া। পূব থেকে সদ্য এসেছে এটা, বলল মিনি। গম বিক্রি হতেই এটার অর্ডার দিয়েছিলেন ভদ্রলোক। ফসলও নাকি দারুণ হয়েছিল এবার। এসব খবর মিনি সংগ্রহ করেছে ওর ভাই আর্থারের মাধ্যমে। ভেবে চিনতে শান্ত গলায় বলল মেরি। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে মিনি, এখন থেকেই পরিকল্পনা আঁটছে নেলি, এটা অসম্ভব কিছুই না। হঠাৎ ঘুরে দাঁড়ালো আইডা। ঘন্টা পড়ে যাবে, পা চালাও সবাই। প্রায় দৌড়ে ফিরে এলো ওরা স্কুলে। চোখ মুখ লাল, বাইরের বাতাসে চুল উস্কো খুস্কো। ধপধপে পরিষ্কার জামা পরে ভদ্রমহিলার ভঙ্গিতে বসে আছে নেলি ক্লাসে। নাকের নিচ দিয়ে চাইলো লড়ার দিকে। লড়া স্থির দৃষ্টিতে চেয়ে থাকলো ওর চোখে চোখে। একটা কাঁধ আর চিবুক নেড়ে অবজ্ঞা প্রকাশ করলো নেলি। চিবিয়ে চিবিয়ে বলল, লড়া এঙ্গেলস, তুমি নিজেকে যতটাই হাইফাই ভাবো না কেন, মিস ওয়াইল্ডার বলেছেন স্কুল বোর্ডের মেম্বার হলেন তোমার বাবা। স্কুলের ব্যাপারে তোমার বাবার কথার কিন্তু কোনো গুরুত্বই নেই, বুঝেছ? কি বললে? ফোঁস করে উঠল লড়া। আমার ধারণা, রেগে গিয়ে বলল আইডা, লড়ার বাবার মতামতের দাম অন্য সবার চেয়ে বেশি, বরং অনেক বেশি, তাই না লড়া? নিশ্চয়ই, জবাব দিল লড়া। ঠিক, এবার বলল মেরি পাওয়ারও। আমি বলবো বেশি আছে, কারণ তার 2 মেয়ে এই স্কুলের ছাত্রী, বাকি দুজনের তো কোনো সন্তানই নেই।
বাবার নামে বাজে কথা বলায় রাগে ফুঁসছে লরা। নিজেকে আর সামলাতে পারলো না, বলে বসলো, তোমরা অতি সাধারণ গ্রামের মানুষ নেলি। যদি শহরের লোক হতে যোগ্যতা থাকলে হয়তো তোমার বাবাও এখন স্কুল বোর্ডের একজন সদস্য হতে পারতেন, তারও তাহলে দু চারটে কথার অধিকার থাকতো, তাই না? চর কষাবার জন্য নেলির হাতটা উঠে আসছে দেখতে পেয়ে লরা মনে মনে প্রস্তুত হয়ে গেল। নেলি মারলে পর মুহূর্তে এক চড়ে ওকে মাটিতে শুইয়ে দেবে। কিন্তু সামনে নিল নেলি নিজেকে, রাগে কাঁপতে কাঁপতে বসে পড়ল নিজের সিটে। ক্লাসরুমে এসে ঢুকেছেন মিস ওয়াইল্ডার। লরাও বসে পড়ল নিজের জায়গায়। এতই উত্তেজিত হয়ে পড়েছে যে আবছা চোখে দেখছে। লরার বাহুতে একটু চাপ দিয়ে সমর্থন জানালো কে আইডা। প্রথম দিনের সেই হাসি হাসি বক্তৃতা দেওয়ার পর থেকেই ক্লাসের ছেলেরা বাদরামির পরিমাণটা বাড়িয়ে দিয়েছে দিন দিন। ওরা দেখতে চায় কত দূর পর্যন্ত দুষ্টুমি সহ্য করেন টিচার। প্রথম দিক উসখুস করেছে, তারপর স্লেট পেন্সিল বই খাতা দিয়ে খুটখাট আওয়াজ করেছে ছেলেরা। যতক্ষণ না এসব শব্দ অসহ্য হয়ে উঠেছে কিছুই বলেননি কিন্তু মিস ওয়াইল্ডার। যখন চরমে উঠেছে তখন বনোয়াট মিষ্টি হাসি হেসে নরম গলায় ওদের বারণ করেছেন। যেখানে করো ধমক আশা করেছে সবাই, সেখানে এই মধুর হাসির কি অর্থ বুঝতে না পেরে অবাক হয়ে গেছে ছাত্ররা। টিচার ব্যাংক বোর্ডের দিকে পিছন ফিরলেই নিজের মধ্যে ফিস ফাঁস কথাবার্তা শুরু করে। এবার সবাই ছোট মেয়েরা চিঠি আদান প্রদান করছে নিজেদের মধ্যে। টিচার বারণ করলে 2-1 মিনিটের জন্য থামে, তারপর আবার যে যার সেই। তবুও মিস ওয়াইল্ডার কাউকে শাস্তি দিলেন না। এক দুপুরে ডেস্কে রুলার ঠুকে সবাইকে চুপ করতে বলে আবার হাসি মুখে নাতি দীর্ঘ বক্তৃতা দিলেন তিনি শাস্তিতে বিশ্বাস করেন না, কারণ তিনি জানেন আসলে ক্লাসের সব ছেলে মেয়েরাই খুব ভালো। শাস্তি দিয়ে বা ভয় দেখিয়ে নয়, তিনি শৃঙ্খলা আনবেন ভালোবাসা দিয়ে। তিনিও ক্লাসের সবাইকেই ভালোবাসেন খুব, এবং জানেন ক্লাসের সবাইও তাকে খুব ভালোবাসে। যদিও হাসি মুখে কথাগুলো বলছিলেন তিনি, সবাই অনুভব করলো তার চোখ উদ্বেগের ছায়া, হাসিটা তার নকল। কিন্তু নেলির দিকে চেয়ে যখন হাসেন সেটা হয় খুব আন্তরিক। একমাত্র নেলির কাছেই সহজ হতে পারেন তিনি, স্বাচ্ছন্দ্য বোধ করেন। মহিলা কেমন যেন ভণ্ড, ফিসফিস করে বলল মিনি। স্টোভের ধারে নেলির সঙ্গে গল্প করছেন মিস ওয়াইল্ডার। ওরা 4 বান্ধবী জানলার পাশে দাঁড়িয়ে ছেলেদের বল খেলা দেখছে। ঠিক তা মনে হয় না আমার, বলল মেলি পাওয়ার। তোমার কি ধারণা লরা? না, ঠিক ভণ্ড বলা বোধহয় যায় না, হিসাব করে বলল লরা। আসলে বিচার বুদ্ধির কিছুটা কমতি আছে, কিন্তু মহিলা লেখাপড়ায় ভালো, পড়ানো চমৎকার, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক বলেছ, স্বীকার করলো মেরি, কিন্তু সেই সঙ্গে খানিকটা বিবেচনা থাকলে আরো ভালো হতো। ছোট বাচ্চাদেরই তো সামলাতে পারেন না, ভাবছি বড় ছেলেরা এলে কি অবস্থা হবে ওনার। মিনির চোখ দুটো ঝিকঝিক করে উঠল, আর হেসে উঠল আইডা। টিচারের বেহাল অবস্থা কল্পনা করেই খুশি হয়ে উঠেছে ওরা। কিন্তু লরা বলল, স্কুলে গোলমাল হোক এটা কিন্তু আমি চাই না। আমরা তো কিছু শিখতে এসেছি নাকি এখানে? শহরে চলে আসার পরই ক্যারির শরীরটার তেমন কোনো উন্নতি হয়নি। পড়া মুখস্থ করে ঠিকই, কিন্তু প্রায়ই ঝাপসা হয়ে যায় স্মৃতি। পড়া ধরলে মাঝে মধ্যেই থতমেত খেয়ে দাঁড়িয়ে থাকে, জবাব দিতে পারে না। একদিন বাড়ি থেকে টিফিন খেয়ে এসে স্কুল হাউসে ঢুকেই লরা দেখলো স্টোভের ধারে বসে গল্প করছে নেলি আর মিস ওয়াইল্ডার। চড়া গলায় স্কুল বোর্ডের আমি থোড়াই বলে লরাকে দেখেই থেমে গেলেন মিস ওয়াইল্ডার। বেল বাজাতে হবে বলে চট করে উঠে চলে গেলেন। লরার মনে হলো মিস ওয়াইল্ডার হয়তো স্কুল বোর্ডের বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন, কিন্তু লরাকে দেখে মনে হয়েছে ওর বাবা বোর্ডের একজন সদস্য, তাই চেপে গেলেন। সেই দিন 3টে বানান ভুল করলো ক্যারি। অবশ্য ওর পাশের মেয়েটাও ভুল করেছে, কিন্তু মিস ওয়াইল্ডার ম্যামকে বললেন, যাও নিজের সিটে গিয়ে মন দিয়ে বসে পড়া তৈরি করো। আর ক্যারিকে বললেন, যাও ব্ল্যাকবোর্ডে গিয়ে এই 3টে শব্দের প্রতিটা 50 বার করে লেখো। কথাটা তিনি এমন ভঙ্গিতে বললেন যেন শত্রুপক্ষের কাছ থেকে মস্ত বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন। মেজাজ ঠিক রাখার চেষ্টা করেও বিফল হলো লরা। বেচারা ক্যারির জন্য দুঃখে ফেটে যাচ্ছে তার বুক। গোটা স্কুলের সবার সামনেই শাস্তি দেওয়ায় লজ্জায় মাটিতে মিশে যাচ্ছে ক্যারি।
মিস ওয়াইল্ডারের প্রতি ঘৃণা বোধ করলো এবার লরা। একই ভুলের জন্য একজনকে ছেড়ে দিয়ে অপরজনকে শাস্তি দেওয়া কিরকমের বিচার? এটাকে নীচতা ছাড়া আর কি বলা যায়? রাগে গা জ্বলতে শুরু করলো ওর। বেচারা দুর্বল ভীরু ক্যারির জন্য এটা মস্ত বড় একটা আঘাত। অসহায় বোধ করলো লরা। এদিকে কাঁপতে কাঁপতে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো ক্যারি। কোনো মতে চেপে রেখেছে চোখের জল। রোগা হাতে লিখতে শুরু করলো। এক লাইন শেষ করে ধরেছে আবার এক লাইন। ফ্যাকাশে হয়ে গেছে চেহারা, তবুও লিখে যাচ্ছে। হঠাৎ মরার মতন হয়ে গেল ওর মুখটা। ইংরেজেরা পাত্রটা কোন রকমে আঁকড়ে ধরে পতন ঠেকিয়ে রেখেছে ও। হাত তুললো এবার লরা, তারপর লাফিয়ে উঠে দাঁড়ালো। মিস ওয়াইল্ডার ওর দিকে ফিরতেই অনুমতির অপেক্ষা না করে বলল, ক্যারি অজ্ঞান হয়ে যাচ্ছে ম্যাম। চট করে ক্যারির দিকে চাইলেন মিস ওয়াইল্ডার, তারপর বললেন, ক্যারি তুমি বসতে পারো। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, কিন্তু অতটা রক্তশূন্য দেখাচ্ছে না আর ওর চেহারা। লরা বুঝলো ধকলটা সামলে নিতে পেরেছে ক্যারি এ যাত্রায়। নিজের সিটের দিকে এগোচ্ছিল। মিস ওয়াইল্ডার বললেন, সামনের সিটেই বসে পড়ো। দুপা সামনে গিয়ে কোনো মতে ও হুমড়ি খেয়ে বসে পড়লো সামনের সিটে। এবার লরার দিকে ফিরলেন মিস ওয়াইল্ডার। তুমি যখন চাও না ক্যারি লিখুক, তখন ওর জায়গায় তুমি লেখো এখন বাকিটুকু। ঝপ করে নীরবতা নেমে গেল গোটা ক্লাসরুমে। সবাই চেয়ে রয়েছে লরার দিকে। এত বড় মেয়ের জন্য ব্ল্যাকবোর্ডে গিয়ে লেখার শাস্তি চরম অপমানজনক। মিস ওয়াইল্ডারও চেয়ে রয়েছেন ওর দিকে। চোখে চোখে চেয়ে রইল লরা স্থির দৃষ্টিতে। ধীর পায়ে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়ালো লরা। চোখ নিয়ে লিখতে শুরু করলো। রাগে অপমানে আগুন হয়ে গেছে ওর মাথায়। একটু পরেই ও বুঝতে পারলো ওর এই অপমানে কেউ ওকে ছোট চোখে দেখছে না, বরং শট কে যেন ওর মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে। লরা পিছন ফিরছে না দেখে এবার চাপা গলায় ডেকে উঠল, লরা শট। আর চোখে লরা দেখলো চার্লি। বলছে, লিখো না লরা, মানা করে দাও, আমরা তোমার সঙ্গে আছি। মনের ক্ষোভ অনেকটা হালকা হয়ে গেল লরার। কিন্তু ওর কারণে স্কুলে কোনো ঝামেলা বেঁধে যাক এটা কিছুতেই হতে পারে না। ভুরু কুঁচকে হাসলো লরা। মাথা নেড়ে বারণ করলো চার্লিকে। পিছিয়ে গেল চার্লি। হতাশ হলেও মেনে নিয়েছে লরার সিদ্ধান্ত। হঠাৎ চোখে কোণে দেখতে পেল লরা। তীব্র দৃষ্টিতে চেয়ে রয়েছেন মিস ওয়াইল্ডার ওর দিকে। গোটা ব্যাপারটাই খেয়াল করছেন তিনি। নির্বিকার ভঙ্গিতে আবার লিখতে থাকলো লরা। মনে মনে ভাবলো, অত রাগের কি আছে তোমার? দেখলেই তো স্কুলের নিয়ম ভঙ্গ করিনি আমি, বরং ঝামেলা এড়াতেই চেয়েছি। স্কুল শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে লরা, মিনি আর মেরি পাওয়ার পিছু নিল চার্লি ও তার দরবারের আরও দুজন ছেলে, ক্লারেন্স আর অ্যালফ্রেড। কালকেই দেখো না আমি ওই নিজ মহিলা লোকটাকে কি ব্যবস্থা করি। জোরে জোরে লরাদেরকে শুনিয়ে বন্ধুদের বলছে ক্লারেন্স। ওর চেয়ারে একটা বাঁকা পিন ফিট করে রাখবো, দেখবে কেমন লাভ দেয়। আর আমি ওর রুরালটা ভেনে রাখবো আগে থেকে, ঘোষণা করে দিল চার্লি। তাহলে আর মারতে পারবে না যদি তোমাকে ধরেও ফেলে। চট করে ঘুরে ওদের দিকে এগিয়ে গেল লরা। প্লিজ এসব করতে যেও না তোমরা, ও বলল। এই দেখো, মানা করে আবার, বলে উঠল চার্লি। কেন করবো না শুনি? মজা দেখবে, অথচ আমাদের কিছুই করতে পারবো না। দেখো না ওই বুড়ির কি অবস্থা করি। কোথায় মজাটা, জানতে চাইল লরা। একজন মহিলাকে অপদস্থ করা, কিন্তু এভাবে তাকে নাকাল করায় কোনো বাহাদুরি নেই। আমার অনুরোধ, তোমরা এসব করতে যেও না। দিল তো সব গুবলেট করে। চটে যাওয়ার ভান করলো ক্লারেন্স, তারপর রাজি হলো। আচ্ছা যাও, আর করবো না। ঠিক আছে, তাহলে আমরাও করবো না, বলল চার্লি আর আলফ্রেড। নিশ্চিন্ত হলো লরা। কথা যখন দিয়েছে কথা রাখবে ওরা। সেই রাতে বাতির আলোয় লেখাপড়ার ফাঁকে হঠাৎ মাথা তুলে বলল লরা, কেন যে ক্যারিকে আর আমাকে দেখতে পারেন না মিস ওয়াইল্ডার? বোনা বন্ধ হয়ে গেল মার। এটা স্রেফ তোমার কল্পনা লরা। খবরের কাগজের ওপর দিকে উঁকি মারল এবার বাবার চোখ। অপছন্দ করার কোনো কারণ তো তৈরি হয় না, সেদিকে লক্ষ্য রাখো, তাহলেই তো সব ঠিক হয়ে যাবে। কোনো কারণ আমরা তৈরি করিনি বাবা, গাঢ় গলায় বলল লরা। হয়তো নেলি অনসন ওকে খেপিয়ে তুলেছে, বলেই চোখ নামালো বইয়ের দিকে। ওর কথা বড় বেশি শুনছেন উনি ইদানিং।
পরদিন আগে আগেই পৌঁছলো ওরা স্কুলে। স্টোভের ধারে বসে গল্প করছিল মিস ওয়াইল্ডার নেলি ওয়ানসনের সঙ্গে। গুড মর্নিং বলে স্টোভের কাছে আসতে গিয়ে কয়লার টিনে ভাঙা একটা জায়গায় স্কার্ট আটকে গিয়ে হোঁচট খেলো লরা। মুখ দিয়ে বেরিয়ে গেল, ইস, কাপড়টা কি ছিঁড়ে গেল লরা? শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন মিস ওয়াইল্ডার। তুমি নতুন একটা টিন আনিয়ে দাও না আমাদের। তোমার বাবা যখন স্কুল বোর্ডে আছেন তখন তুমি তো চাইলেই যা খুশি তাই পাবে। অবাক হয়ে টিচারের মুখের দিকে চেয়ে রইল লরা কিছুক্ষণ, তারপর বলল, আমি চাইলেই বা কেন দেবে? আপনি চাইলে দিতে পারে। ও তাই বুঝি? বিদ্রূপের হাসি হেসে বললেন মিস ওয়াইল্ডার। তারপর গল্পে মেতে গেলেন নেলির সঙ্গে। এমন ব্যবহারের কারণ বুঝতে পারল না লরা। নেলি একবারও তাকায়নি ওর দিকে, তবে ওর ঠোঁটে বাঁকা হাসি দেখতে পেয়েছে লরা। বুঝতে পারলো সেদিন যে গর্ব করে ওদের সবাইকে শুনিয়েছিল নেলি অল্প কিছুদিনের মধ্যেই ওরা দেখতে পাবে বাদামি ঘোড়ার পেছনে একটা ঝকঝকে নতুন বগিতে চেপে বেড়াতে যাচ্ছে ও। সেই স্বপ্ন সফল হতে আর বেশি দেরি নেই। মিস ওয়াইল্ডার গিলে ফেলেছেন ওর টপ। তাতে অবশ্য লড়ার কিছু এসে যায় না। ওর একমাত্র লক্ষ্য এখন মন দিয়ে পড়াশোনা করে স্কুল টিচার হওয়ার ছাড়পত্র সংগ্রহ করা। রোজকার মতোই গোলমাল হলো আজ ক্লাসে। সবাই ফিসফাস করছে, খুটুর খুটুর আওয়াজ করছে। পড়া পারছে না কেউই। রেগে যাচ্ছেন মিস ওয়াইল্ডার। হাসি আর ধরে রাখতে পারছে না কেউ মুখে। বেচারির জন্য খারাপ লাগছে এবার লড়ার। দুপুরে কিছুটা শান্ত হলো ক্লাস। ভূগোল পড়ায় মগ্ন হয়ে রয়েছে এবার লড়া। মাঝে মাঝে বই থেকে চোখ তুলে মনে মনে আওড়ে মুখস্থ করছে কি কি রপ্তানি করে ব্রাজিল। দেখলো দুই মাথা এক হয়ে আছে ক্যারি আর ম্যামি ব্রিডার্সের। বানান বই থেকে মুখস্থ করছে বানান, ঠোঁট নড়ছে নিঃশব্দে। এতই নিবিষ্ট চিত্তে ডুবে আছে যে পড়ায় যে খেয়ালই করেনি অল্প দুলছে ওরা দুজনে, সেই সঙ্গে দুলছে বেঞ্চিটা। লড়া লক্ষ্য করলো মেজের সঙ্গে যে বল্টুর সিটটা আটকে রেখেছে সেগুলো ঢিলে হয়ে গেছে। অবশ্য বেঞ্চের দুলুনির ফলে কোনো শব্দ হচ্ছে না, তাই হয়তো কেউ খেয়াল করেনি এতদিনে। ব্রাজিলের সমুদ্রের বন্দরেই আবার ফিরে গেল। হঠাৎ তীক্ষ্ণ কণ্ঠে চেঁচিয়ে উঠলেন মিস ওয়াইল্ডার, ক্যারি আর ম্যামি, তোমাদের আর পড়তে হবে না। বই খাতা রেখে দুজনের সিটটাই নাড়াও আজ বরঞ্চ। চট করে মাথা তুলল লড়া। দেখলো হাঁ হয়ে গেছে ক্যারির মুখ। বিস্ফোরিত চোখে চেয়ে রয়েছেন টিচারের মুখের দিকে। ধীরে ধীরে লজ্জায় লাল হয়ে উঠল ওর গাল দুটো। কিন্তু টিচারের নির্দেশ তো পালন করতেই হবে, তাই বই খাতা সরিয়ে রেখে দোলাতে শুরু করলো বেঞ্চটা। এখনো কোনো শব্দ নেই। তবু মিস ওয়াইল্ডার বললেন, পড়াশোনা করতে হলে শান্ত নীরব পরিবেশ দরকার। কেউ যদি অন্যের পড়ায় বিঘ্ন সৃষ্টি করতে চায় এখন থেকেই তাকে এই কাজটাই করতে হবে বললাম আমি, যতক্ষণ না পর্যন্ত সে ওই কাজটার উপর বীতশ্রদ্ধ হয়। লজ্জায় মাটিতে মিশে যেতে চাইল ক্যারি, কিন্তু ম্যামিকে দেখে মনে হচ্ছে কাজটা করতে ভালোই লেগেছে তার। আমি যতক্ষণ থামতে না বলি ততক্ষণ মনের সুখে ঝাঁকাতে থাকো বেঞ্চটা। আবার সেই বিজয়ীর উল্লাস টের পেল লরা মিস ওয়াইল্ডারের কণ্ঠে। ব্ল্যাকবোর্ডের দিকে ফিরলেন তিনি। যে অঙ্কটা বোঝাচ্ছিলেন ছেলেদের সেটা আবার ধরলেন মাঝপথে। টেরও পাচ্ছেন না যে কেউ শুনছে না তার কথা। ছেলেরা যে যার দুষ্টুমিতেই ব্যস্ত। ব্রাজিলের পড়ায় মন দেওয়ার চেষ্টা করলো লরা, কিন্তু পারল না। খানিকক্ষণ সিটটা ঝাঁকিয়ে বিরক্ত হয়ে পড়ল ম্যামি। পাশে সারিতেই আরেকটা সিটে গিয়ে বসলো। একা ক্যারি ঝাঁকিয়ে চলেছে বেঞ্চ, কিন্তু দুজনে বসার বেঞ্চ দুর্বল একটা বাচ্চা মেয়ের পক্ষে একা একেধারে বসে দোলানো কঠিন। ধীর হতে হতে থেমে গেল এক সময়। মিষ্টি সুরেলা গলায় মিস ওয়াইল্ডার বললেন, কি হলো ক্যারি, আমি তো থামতে বলিনি, দোলাতে থাকো। ম্যামিকে কিচ্ছু বললেন না তিনি। দেখলেন আলগোছে কোথায় সরে পেরেছে ম্যামি। এইবার মেজাজটা বিগড়ে গেল লড়ার। মিস ওয়াইল্ডারের অবিচার আর নীচতা সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ম্যামি দিব্যে বসে আছে আরেকটা সিটে, তাকে কিচ্ছু না বলে নির্যাতন করছেন দুর্বল ভালো মানুষ ক্যারিকে। রাগে রক্ত চড়ে গেল লড়ার মাথায়। ঠোঁট কামড়ে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করছে ও। ভাবছে এক্ষুনি হয়তো ক্যারিকে থামতে বলবেন টিচার। ফ্যাকাশে হয়ে গেছে ক্যারির মুখটা। সাধ্য মতন চেষ্টা করে ভারী বেঞ্চটা দোলাচ্ছে, কিন্তু পারছে না।
আবারও থেমে আসছে দুলুনি। আরো জোরে ঝাঁকাও, বললেন মিস ওয়াইল্ডার। তোমার তো সিট ঝাঁকাতে খুব ভালো লাগে তাই না, ঝাঁকাও এখন। কখন উঠে দাঁড়িয়েছে জানে না ওরা। রাগটা সামলে রাখার চেষ্টা করলো না আর, বললো, মিস ওয়াইল্ডার, আপনি যদি সিটটা আরো ভালো করে ঝাঁকাতে পারি আমি সাহায্য করবো ওকে। প্রস্তাবটা লুফে নিলেন মিস ওয়াইল্ডার। লরার ঔদ্ধত্যে রেগে গেছেন তিনিও, বললেন, বেশ তো, ঝাঁকাও না। লরা গিয়ে বসলো ক্যারির পাশে, নিচু গলায় ওকে বলল, তুমি চুপচাপ বসে বিশ্রাম নাও। তারপর মেঝেতে 2 পা ভালো মতন বসিয়ে নিয়ে দোলাতে শুরু করলো বেঞ্চটা। ফরাসি ঘোড়ার শক্তি আছে লরার গায়ে, কথাটা বাবা এমনি এমনি বলেন না। ঘটাং আওয়াজ তুলে মেঝেতে পড়লো পেছনের পায়া দুটো। ফিরে এসে ঘট সঙ্গে আবার সামনের পায়া, সব কটা বল্টু খুলে এলো। চমকে গেলেন মিস ওয়াইল্ডার। তারপরে শুরু হলো ঘটাকং ঘটাকং। মনের আনন্দে দোল খাচ্ছে লরা। ক্রমেই দ্রুত চলেছে সন্ধ্যা, বাজছে আওয়াজ, ঘটাং ঘট ঘটাং ঘট ঘটাং ঘট ঘটাং ঘট। কেউ পড়ায় মন দিতে পারছে না, মেয়েরা ভয় পেয়েছে, এখন না জানি কি ঘটবে। আর ছেলেরা ভাবছে ঠিক হয়েছে, এইবার জব্দ হয়েছে টিচার। ঘটাং ঘট ঘটাং ঘট ঘটাং ঘট ঘটাং ঘট। কি পড়াচ্ছেন মিস ওয়াইল্ডার কেউই শুনতে পাচ্ছে না। হাসতে শুরু করলো এবার ছোটরা। ঘটাং ঘট 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 ঘটাং ঘট। মনে হচ্ছে তুমুল বেগে ছুটেছে মেইল ট্রেন। এখন নিজের কণ্ঠস্বরও আর শুনতে পাচ্ছেন না মিস ওয়াইল্ডার। চেঁচিয়ে বললেন, এবার 3rd রিডার ক্লাসের পড়া ধরবেন তিনি। কিন্তু শুনেও ছেলেরা না শোনার ভান করছে, 2 হাত ঘুরিয়ে মাথা ঝাঁকিয়ে জানছে কি বলছেন তিনি। অবশেষে লরার কাছে এসে দাঁড়ালেন মিস ওয়াইল্ডার। তীব্র বিদ্বেষের সঙ্গে বললেন, লরা আর ক্যারি, আজকের জন্য ছুটি দেওয়া হলো তোমাদের, তোমরা এখন বাড়ি যেতে পারো। শেষবারের মতন খটাং খট আওয়াজ করে থেমে গেল মেশিন। যেন স্বর্গে শান্তি নেমে এলো ক্লাসে। নীরব, নিঝুম, নিস্তব্ধ। সবাই জানে বেত মারার চেয়েও অনেক বড় শাস্তি হচ্ছে ক্লাস থেকে তাড়িয়ে দেওয়া। এর চেয়ে বড় শাস্তি আর মাত্র একটাই আছে, স্কুল থেকে বহিষ্কার করার। একটা কথাও না বলে ক্যারির বই খাতা গুছিয়ে তুলে নিল লরা। তারপর নিজের ডেস্ক থেকে বইগুলো তুলে নিল। দরজার কাছে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে ক্যারি। মেরি পাওয়ার আর মেনির চোখে মুখে সহানুভূতি, কিন্তু টিচারের ভয়ে ওর দিকে তাকাতে পারছে না। আইডা তাকালো, তারপর ফিরিয়ে নিল দৃষ্টি। বইয়ের উপর উমড়িকে পড়েছে নেরি অলসন, যেন তার কোনো খেয়ালই নেই, কিন্তু ঠোঁটের কোণে খেলা করছে চতুর বাঁকা হাসি। দরজা দিয়ে বেরিয়ে আস্তে করে সেটা ভেজিয়ে দিল লরা। গোটা রাস্তা ফাঁকা, কেউ নেই বাইরে। দুপুর 2টোয় বাড়ি ফেরার অভিজ্ঞতা কেমন যেন উদ্ভট ঠেকলো ওর কাছে। কি হবে এখন লরা? কাঁপছে ক্যারির গলা। কি করব আমরা এখন? বাড়ি ফিরবো আর কি, শান্ত গলায় লরা বলল। স্কুল থেকে বেশ অনেকটাই সরে এসেছে ওরা। বাবা মা কি বলবে সব জেনে শুনে, যখন বলবে তখনই জানতে পারবে, বলল লরা। তারপর ওকে সান্ত্বনা দিল, তোমাকে কিচ্ছু বলবে না, তোমার কোনো দোষ নেই, দোষ যা হওয়ার হয়েছে আমার, আমি তো জোরে করে সিট ঝাঁকিয়েছি। হঠাৎ হেসে উঠল, ঠিক করেছি, ভালো করেছি, দরকার হলে আবার করব। দরজা খুলে ঘরে ঢুকলো ওরা। ডেস্কে বসে কিছু লেখালেখি করছিল বাবা। ঘাড় ফিরিয়ে তাকালো, মা দুলছিল রকিং চেয়ারে বসে। শটান দাঁড়িয়ে পড়লো ওদের দেখে। কল থেকে উলের বল মেঝেতে গড়িয়ে পড়লো। ঝাঁপিয়ে পড়ে উঠা নিয়ে খেলতে লাগলো কিটি। কি হয়েছে, ব্যাপার কি? জিজ্ঞাসা করলো মা। ক্যারি কি অসুস্থ হয়ে পড়েছে? তোমাদের কি বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে? আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুল থেকে, শান্ত গলায় বলল লরা। ধপ করে বসে পড়ল মা। অসহায় দৃষ্টিতে চেয়ে রয়েছেন বাবার মুখের দিকে। কয়েক মুহূর্ত ভীতিকর বিরতির পর শুধু একটা শব্দ উচ্চারণ করলেন বাবা, কেন? দোষটা আসলে আমার বাবা, চট করে বলল ক্যারি। ম্যামি আর আমি শুরু করেছিলাম। না, দোষ আমার, বলে পুরো ঘটনাটা খুলে বলল লরা। কথা শেষ হতে আবার সেই ভীতিকর নীরবতা নেমে পড়ল ঘরের ভেতর। অবশেষে রায় দিল বাবা, কাল সকালে স্কুলে যাবে তোমরা, এমন আচরণ করবে যেন এসব কিছুই ঘটেনি। মিস ওয়াইল্ডার ভুল করে থাকতে পারেন, কিন্তু তিনি টিচার। আমি চাই না আমার মেয়েরা স্কুলে কোনো গোলমাল পাকাক। আচ্ছা বাবা, বলল ওরা দুজন। এবার স্কুলের পোশাক খুলে বই নিয়ে পড়তে বসো, বলল মা। তোমাদের বাবা যেভাবে বলেছেন সেভাবে চললেই দেখবে সব ঠিক হয়ে যাবে। পরদিন সকালে লরা আর ক্যারিকে দেখে অবাক হয়ে গেল নেলি অলসন। মনে হলো হতাশও হয়েছে। ও হয়তো ভেবেছিল যা ঘটে গেল তার ফলে ওরা আর আসবে না স্কুলে।
আইডা ছুটে এসে লরার হাত ধরল। মেরি পাওয়ার বলল, তুমি এসেছো বলে খুব ভালো লাগছে আমার। আইডা বলল, আর কারণ নিচতার জন্য ও কেন স্কুল ছাড়তে যাবে? আমার লেখাপড়া শেখার পথে কাউকে বাধা হয়ে দাঁড়াতে দেব না আমি, বলল লরা। তোমাকে স্কুল থেকে বহিষ্কার করলেও নিশ্চয়ই লেখাপড়া বন্ধ হয়ে যেত, হঠাৎ বলে বসলো নেলি। সরাসরি ওর চোখের দিকে চেয়ে লরা বলল, স্কুল থেকে বের করে দেওয়ার মতন কোনো অন্যায় আমি করিনি, করবও না, আর করলেও তোমাকে এক্সপ্লেন করা যাবেই, ফোরন কাটলো নেলি, কারণ তোমার বাবা তো স্কুল বোর্ডে আছেন, তাই না? দেখো নেলি, মুহূর্তে অগ্নিমূর্তি ধারণ করলো লরা। আমি চাই না আমার বাবাকে নিয়ে তুমি আমার সামনে আর একটা কথাও বলো। অনেক হয়েছে, আমার বাবাকে নিয়ে তোমার অত মাথা না ঘামালেও চলবে। মরার মতন ফ্যাকাশে হয়ে গেল এবার নেলির মুখটা। কিছু বলতে যাচ্ছিল, এমন সময় ঘন্টা পড়ে গেল। সবাই ছুটলো ক্লাসরুমের দিকে। কোনো দোষ যেন না হয়ে যায় সে ব্যাপারে খুব সাবধান থাকলো ক্যারি। লরাও বাইরে বাইরে খুব ভদ্র ব্যবহার করলো টিচারের সঙ্গে, কিন্তু আসলে এখনো প্রচন্ড রাগ আর ঘৃণা অনুভব করছে সে ভিতরে ভিতরে। জানে ক্যারির সঙ্গে একচোখা নিষ্ঠুর আচরণের জন্য কোনো দিন ক্ষমা করতে পারবে না তাকে। শোধ নেওয়ার জন্যে ফুঁসছে ওর ভেতরটা। বাইবেলে যাই বলুক, অন্তর ভালো হওয়ার কোনো তাগিদে এখনো আর বধ করছে না। আজকের গোলমালের সীমা ছাড়িয়ে গেল। যে যেভাবে পারে বই স্লেট জুত করে ঠুকছে আর শব্দ করছে, সেই সঙ্গে ফিসফাস কথাবার্তা বলেই যাচ্ছে। শুধু বড় মেয়েরা আর ক্যারি মন দিয়ে পড়ছে। যেদিকে বেশি গোলমাল সেদিকে ফিরছেন মিস ওয়াইল্ডার, অমনি অন্যদিকে বেড়ে যাচ্ছে গোলমাল। সেই দিকে ফিরলে আবার শুনে যাচ্ছে অন্যদিকে গোলমাল। পাগল হওয়ার জোগাড় হলো তার। হঠাৎ বিকট এক আর্তচিৎকার করে চমকে দিলেন। এক লাফে এবার উঠে দাঁড়িয়েছে চার্লি, দুই হাতে চেপে ধরেছে নিতম্ব। পেন! চেঁচিয়ে উঠল, গেছি রে বাবা, পিন ছিল আমার সিটে। একটা হাত সামনে বাড়িয়ে পাকা পিন দেখালো সে টিচারকে। ঠোঁট জোড়া চেপে বসেছে একটার উপর আরেকটা, ভুরু জোড়া কোচকে গিয়ে ভয়ঙ্কর করে তুলেছে চেহারাটা। হাসি নেই মিস ওয়াইল্ডারের মুখে। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এদিকে এসো চার্লি। সবার উদ্দেশ্যে চোখ টিপল চার্লি, তারপর ল্যাংচাতে ল্যাংচাতে চলল টিচারের ডেস্কের দিকে। হাত বাড়াও সামনে, বলেই রুলারটা বের করার জন্য ডেস্কের ভিতর হাত ঢোকালেন। কিছুক্ষণ খুঁজে রুলার না পেয়ে জিজ্ঞাসা করলেন, আমার রুলারটা কেউ দেখেছো? একটা হাতও উপরে উঠল না। রাগে লাল হয়ে গেল মিস ওয়াইল্ডারের মুখ। চার্লিকে বললেন, যাও ওই কোনায় গিয়ে দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকো। পিছন দিকটা ডলতে ডলতে কোনায় দিকে গেল চার্লি। জোরে হেসে উঠল ক্লোরেন্স আর অ্যালব্রেন। চট করে ওদের দিকে ফিরলেন মিস ওয়াইল্ডার। অমনি ঘাড় ফিরিয়ে তার দিকে চেয়ে এমনই এক ভেঞ্চি কাটলো চার্লি যে হো হো করে হেসে উঠল ছেলের দল। আবার চার্লির দিকে ফিরলেন তিনি, কিন্তু তার আগেই মুখ ফিরিয়ে নিয়েছে চার্লি। তিনি শুধু ওর মাথার পিছন দিকটাই দেখতে পেলেন। পরপর ৩-৪ বার এভাবে একবার এদিক একবার ওদিক তাকিয়ে হাতে নাতে ধরার চেষ্টা করলেন মিস ওয়াইল্ডার, কিন্তু প্রতিবারই বিকট মুখভঙ্গি করে সবাইকে হাসিয়ে বিদ্যুৎ বেগে পিছন ফিরল চার্লি। গোটা স্কুল ফেটে পড়েছে হাসির দমকে, এমনকি বড় মেয়েরাও মুখের রুমাল চাপা দিয়ে না হেসে পারল না। কেবল লরা আর ক্যারি বসে রইল পাথরের মূর্তির মতন। মিস ওয়াইল্ডার ডেস্কের উপর ঠক ঠক আওয়াজ করলেন। রুলারটা খোয়া গেছে বলে হাতের আঙুলের গার্ড দিয়ে টোকা দিচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না, কেউ শুনছে না তার কথা। সারাক্ষণ চার্লির ওপর নজর রাখা সম্ভব নয়। তিনি একটু এদিক ওদিক তাকালেন, ঝট করে পিছন ফেরে মুখ ভাঙাচ্ছেন চার্লি, আর হো হো করে হেসে উঠছে ছেলেমেয়েরা। জানে কাজটা ঠিক হচ্ছে না, তবু মনে মনে খুশি না হয়ে পারল না লরা। এমনকি ফ্লরেন্স যখন সিট থেকে নেমে ২ সারি ডেস্কের মাঝখান দিয়ে ৪ হাত পায়ে হামাগুড়ি দিয়ে বেড়ালো, মুচকি হেসে তাকে উৎসাহ জোগালো। বিরতির সময় বাইরে গেল না লরা। জানে আরো কি দুষ্টুমি করা যায়, তাই নিয়ে আলোচনা করবে এখন ছেলেরা, ও তাতে যোগ দিলে বাবার অবাধ্য হতে হবে ওকে। বিরতির পর অবস্থা আরো খারাপ হলো। কাগজের বল লোফালুফি শুরু করলে বা ছেলেরা। ছোট মেয়েরা নিজেদের মধ্যে ফিসফাস করছে, চিঠি জ্বালাচালি করছে। মিস ওয়াইল্ডার যখন ব্ল্যাক বোর্ডে, ফ্লরেন্স তার হামাগুড়ি শুরু করলো, তাকে অনুসরণ করলো অ্যালড্রন। চার্লি ব্যাঙের মতো লাফ দিয়ে চলছে, টপকে টপকে সার্কাস দেখাচ্ছে চারিদিকে। লরার অনুমোদনের জন্য তাকালেই ও মৃদু হেসে প্রশ্রয় দিচ্ছে ওদের। এত হাসি কিসের লরা, হাসছো কেন?
ব্ল্যাকবোর্ড থেকে ঘুরে জানতে চাইলেন মিস ওয়াইল্ডার তীক্ষ্ণ কণ্ঠে। কই হাসছে না তো ম্যাম? বই থেকে চোখ তুলে অবাক হওয়ার ভান করলো লরা। সবাই চুপ, যে যার সিটে বসলো, যেন কত ব্যস্ত পড়াশোনায়। খেয়াল রাখো, এখানে পড়তে এসেছো, হাসাহাসি করতে নয়। কথাটা বলে মিস ওয়াইল্ডার বোর্ডের দিকে ফিরতেই লরা আর ক্যারি ছাড়া ক্লাসের প্রায় সবাই হো হো করে হেসে উঠল। গোলমাল বাড়তে বাড়তে এমন এক পর্যায়ে গেল যে আধ ঘন্টা আগে স্কুল ছুটি দিয়ে দিলেন মিস ওয়াইল্ডার। বাড়ি ফিরে আজও কৈফিয়ত দিতে হলো লরা ক্যারিকে। সব শুনে গম্ভীর হয়ে গেল বাবা। ওদের বলল, তোমরা নিজেরা ঠিক থাকবে, এসবের মধ্যে জড়াবে না কিছুতেই, বুঝেছো? বুঝেছে, কিন্তু পরদিন গোলমাল বাড়লো আরো। স্কুলের প্রায় সবাই খেলাধুলো ব্যঙ্গ শুরু করে দিয়েছে মিস ওয়াইল্ডারকে নিয়ে। শুধু দুইবার মুচকি হেসে দুষ্টুমিকে প্রশ্রয় দিয়ে স্কুলের শৃঙ্খলা কতটা ক্ষতি করে বসেছে ও বুঝতে পারছে এবার লরা। কিন্তু তার জন্য বিন্দু মাত্র অনুশোচনা আসছে না ওর মনে। মিস ওয়াইল্ডারকে কোনো দিন ও ক্ষমা করতে পারবে না নিঃসন্দেহে। সবাইকে মিস ওয়াইল্ডারের বিরুদ্ধে চলে যেতে দেখে নেলিও ফিরে গেল তাদের দলে। টিচারের নামে সত্য মিথ্যা নানান গল্প বলে প্রিয় হওয়ার চেষ্টা করছে ও সবার কাছে। কবে ছোটবেলায় একবার মাথার উকুর হয়েছিল এলাইজা জেন ওয়াইল্ডারের, মা চিকন চিরুনি দিয়ে চুল আঁচড়ে দিয়ে বের করেছিল সবগুলো, ফলে স্কুলে পৌঁছতে দেরি করে ফেলেছিল সে, এবং তার নাম দেওয়া হয়েছিল লেজি, লাউজি, লেজিজন ইত্যাদি বলে সবাইকে আনন্দ দেওয়ার চেষ্টা করছে এখন ও। বড় মেয়েরা সবাই জানে নেলি দুমুখো সাপ। ওরা সিদ্ধান্ত নিল নেলির সামনে মুখ খুলবে না। লেখাপড়ার পরিবেশ নষ্ট হয়ে গেল। ছেলেরা আসে কেবল মিস ওয়াইল্ডারকে বিরক্ত করার জন্য। দাঁতের ফাঁক দিয়ে সিটি বাজায়, বল ছড়াছড়ি করে খেলে, কার্টুন আঁকে, ছড়া বানায়, এমনকি সবাই মিলে একটা গানও বেঁধে ফেললো টিচারের নামে। দুপুরে ডিনার খাওয়ার জন্য বাড়ি ফেরার পথে শুনলো ছেলেরা গাইছে, স্কুলে যাওয়া বেজায় মজা, হাসতে হাসতে হচ্ছি খুন, হাসির ঘোড়া কে হলেন, লেজি, লাউজি, লেজিজন। এই সঙ্গীত রচনায় লরারও কিছু অবদান আছে। কথাটা ভাবতে ঠিক খারাপ যে লাগছে তা নয়, তবে ভয় লাগছে রচয়িতার পরিচয়ে প্রকাশ হয়ে যেতে পারে। নেলি হয়েছে উভয় সংকট। স্কুল হাউস ঘিরে ছেলেরা যে গান গাইছে সেটা যে নেলির বিশ্বাসঘাতকতা ছাড়া আর কোনোভাবেই কারো জানবার কথা নয়, এইটুকু বোঝার মতন বুদ্ধি মিস ওয়াইল্ডারের আছে। কাজেই নেলি এখন কারোর কাছেই কোনো দাম নেই। অবস্থা যখন চরমে পৌঁছলো তখন একদিন বিশৃঙ্খল ক্লাসরুমে ঢুকলো বাবা, সঙ্গে আরো দুজন স্কুল বোর্ডের সদস্যকে নিয়ে। গুড মর্নিং মিস ওয়াইল্ডার, বলল বাবা। স্কুলের কাজকর্ম কেমন হচ্ছে? দেখতে এসেছে স্কুল বোর্ড। হ্যাঁ, একটা কিছু করা দরকার হয়ে পড়েছে, বললেন মিস ওয়াইল্ডার। তারপর অভিবাদন জানালেন অপর দুই সদস্যকে। গুড মর্নিং, গুড মর্নিং। মূর্তির মতন বসে থাকা ছেলে মেয়েদের উপর চোখ বুলিয়ে নিয়ে সবার চেয়ে লম্বা ভদ্রলোক বললেন, শুনলাম কিছু অসুবিধা হচ্ছে আপনার? হ্যাঁ, কারণটা আপনার জানা দরকার, বললেন মিস ওয়াইল্ডার। সমস্ত গন্ডগোল সৃষ্টি করেছে আসলে ওই লরা ইঙ্গেলস। ওর ধারণা ওর যেমন খুশি চলবে স্কুল, যেহেতু ওর বাবা এই স্কুলের বোর্ডের সদস্য। হ্যাঁ মিস্টার ইঙ্গেলস, ঠিকই বলছি আমি। ও বড়াই করে বলে বেড়ায় ওর ইচ্ছেই চলতে হবে স্কুলকে। ও ভাবতেও পারেনি কথাটা আমার কানে আসবে, কিন্তু এসেছে। লরার দিকে অগ্নিদৃষ্টি বর্ষণ করলেন তিনি। হাঁ হয়ে চেয়ে থাকলো লরা। ভাবতেও পারিনি মিথ্যা কথা বলবেন মিস ওয়াইল্ডার। কথাটা শুনে খুব খারাপ লাগছে আমার মিস ওয়াইল্ডার, বলল বাবা। যদিও আমি ভালো করে জানি এরকম বড়াই করা ওর স্বভাব নয়। লরা হাত তুলল প্রতিবাদ করবে বলে, কিন্তু বাবা মাথা নাড়ল। ছেলেদের ও আশকারা দেয়, তাদের দিয়ে ক্লাসে হট্টগোল করায়, নিয়ম শৃঙ্খলা অমান্য করায়, বলে চললেন মিস ওয়াইল্ডার। সমস্ত অবাধ্যতা, দুষ্টুমি আর গন্ডগোলের মূলেই হচ্ছে এই লরা। চার্লির দিকে ফিরল বাবা, বলল, শুনলাম বাঁকা একটা পিনের ওপর বসায় শাস্তি হয়েছে তোমার খোকা। না স্যার, জবাব দিল চার্লি। মুখটা এমন করে রেখেছে যেন নির্ভেজাল ভালো মানুষ। ওর ওপর বসার জন্য শাস্তি দেওয়া হয়নি আমাকে স্যার, দেয়া হয়েছিল ওটার খোঁচায় ব্যথা পেয়ে লাফিয়ে ওঠার জন্য। বোর্ডের একজন সদস্য হাসি সামলাতে গিয়ে জোরে কেসে উঠলেন। লম্বা গম্ভীর সদস্যের গোপজোড়াও একটু যেন কেঁপে উঠল। বাবা নির্বিকার।
এবার শান্ত গলায় প্রতিটা শব্দ জোর দিয়ে বাবা বললেন, মিস ওয়াইল্ডার, আমরা চাই আপনি নিশ্চিন্তভাবে জেনে রাখুন যে এই স্কুলের নিয়ম শৃঙ্খলা রক্ষায় আপনার যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত করার কাজে স্কুল বোর্ড আপনাকে সম্পূর্ণ সমর্থন দেবেন। এবার ছাত্রছাত্রীদের ওপর একবার চোখ বুলিয়ে নিয়ে কঠোর গলায় বলল, আর তোমাদের বলছি, তোমরা প্রত্যেকে মিস ওয়াইল্ডারের প্রতিটা নির্দেশ মানতে বাধ্য। ভালো ও ভদ্র হয়ে চলবে, মন দিয়ে লেখাপড়া শিখবে, ভুলেও তার অবাধ্য হবে না। এই স্কুলটা ভালো একটা স্কুল হিসেবে সুনাম অর্জন করুক, এটাই আমরা সবাই চাই। তোমাদেরকেও চাইতে হবে। গোটা স্কুল তখন একেবারে চুপ। বক্তব্য শেষ করে মিস ওয়াইল্ডারের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল স্কুল বোর্ড। তারপরেও নীরবতা ভঙ্গ করলো না কেউ। কোনো রকম উসখুস বা ফিসফাস নেই, এক মনে পড়া তৈরি করছে। অবাক ব্যাপার, আজ পড়াও পারল সবাই। একটু আদ্র ভুল হলেও ধরলেন না মিস ওয়াইল্ডার। সাপারের পর লরাকে জিজ্ঞাসা করলো, বাবা, কাকে কি বলেছিলে তুমি যে মিস ওয়াইল্ডারের ধারণা হলো তুমি বাবার জোরে বলিয়ান হয়ে তার উপর লাঠি ঘোরাতে চাও? এরকম কোনো কথা আমি কাউকে বলিনি বাবা, বলল লরা। আমি জানি তুমি বলনি, কিন্তু এসব কথা ওর মাথায় ঢুকলো কি করে? ভাবলো লরা, তারপর বলল, আমি জানি বাবা, কেউ বলতে পারে। কে বলতে পারে? থতমতন খেয়ে গেল এবার লরা। এই প্রশ্নের সম্মুখীন হবেও ভাবতেও পারেনি। এতক্ষণে মনে মনে সাজাচ্ছিল কিভাবে বলবে বাবা বিশ্বাস করবে যে মিস ওয়াইল্ডার একজন ডাহা মিথ্যেবাদী। আসলে যে আর কারোর মাধ্যমে কথাটা তার কানে যেতে পারে এটা ওর মাথায় একেবারেও আসেনি। তুমি কি কাউকে বলেছিলে যে আমি স্কুল বোর্ডে আছি? আবার জিজ্ঞাসা করলো বাবা। হ্যাঁ, নেলি অনসনের সঙ্গে ঝগড়ায় কথাটা মনে পড়ে গেল ওর। পুরো ঘটনাটা যেন দেখতে পাচ্ছে ও পরিষ্কার। শেষ হলো লিটল টাউন অন দ্য প্রেরি গল্পের দ্বিতীয় পর্ব। খুব তাড়াতাড়ি আসছি এর শেষ পর্বটি নিয়ে। আজ তবে চলি, টাটা।